আজকে আমার হবু দুলাভাইয়ের সাথে আমার বিয়ে হচ্ছে। শুনতে খুব অবাক লাগলেও এটাই ঘটেছে আমার সাথে। আমার যার সাথে আজকে বিয়ে হতে যাচ্ছে তার সাথে আজকে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল। আমার বড় বোনের নাম অর্পা। ও আমার আপন বোন না, তবে চাচাতো বোন। আমাদের চাচাদের মধ্যে আমি আর অর্পা আপুই বড় আর বিবাহযোগ্য। অর্পা আপু আমার 2 বছরের বড়। দেখতে হুরপরির মতো সুন্দর, তার রূপের কাছে সব কিছু হার মানবে। আর অর্পা আপুর যার সাথে বিয়ে হবার কথা ছিল তিনি শুধু অর্পা আপুকে তার রূপে মুগ্ধ হয়ে বিয়ে করতেছে। শুনেছি লোকটার নাকি মস্ত বড় ব্যবসা আছে। ওই লোকটার আর্থিক অবস্থার তুলনায় আমাদের আর্থিক অবস্থা অতটা মানানসই না। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর উনি অনেক বড় পরিবারের ছেলে। আপুকে যেদিন উনি দেখতে এসেছিল আমি সেদিন জানালা দিয়ে হালকা উকি দিয়ে ওনাকে দেখেছিলাম। সত্যি লোকটাও অনেক সুন্দর আর হ্যান্ডসাম ছিল। আর লোকটা আপুকে দেখে প্রথম দেখায় পছন্দ করে ফেলল। পছন্দ হওয়ার সাথে সাথে খুব হই হই রই রই করে আপুর বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হলো। আমরা সবাই খুব খুশি ছিলাম আপুর এত বড় ঘরে বিয়ে হবে দেখে। তাই সবাই খুব মজা করছিলাম। আমি নিজেও খুব মজা করতে লাগলাম। সামনের সপ্তাহে আপুর সাথে অরণ্যের বিয়ে। ওহো, আপনাদের তো ওই লোকটার সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো না। ওই লোকটার নাম অরণ্য, বয়স 28। বাবার বড় ব্যবসা আছে আর সেটাই দেখাশোনা করছে। ঢাকায় অনেকগুলা বাড়ি আছে শুনেছি, আর ওনাদের টাকা পয়সার নাকি কোনো অভাব নেই। যেহেতু সামনের সপ্তাহে অল্পা আপুর সাথে অরণ্যের বিয়ে, তাই আমি আগে থেকে সব ঠিক করে রাখলাম। হলুদি কি করব, বিয়েতে কি পরব, বৌভাতে কি করব। চিন্তা করেছিলাম আপুর বিয়েতে খুব মজা করব। কত প্ল্যান যে করেছিলাম, সব প্ল্যান বিয়ের দিন সকালে মাটি হয়ে গেল। কারণ হঠাৎ করে বড় কাকি বলে উঠল, কি গো অর্পার মা, অর্পা তো ঘরে নেই, কোথাও খুঁজে তো পাচ্ছি না। বড় কাকির কথা শুনে আমরা সবাই থমকে গেলাম। আর কিছুক্ষণ পর পাত্রপক্ষ আসবে, আর এখন অর্পা আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্পা আপু কোথায় গেল কেউ বুঝতে পারতেছিল না, কারণ অর্পা আপুর কারো সাথে কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। থাকলে অবশ্যই কেউ না কেউ জানতো। তবে আপু কোথায় গেল এই প্রশ্নটা যেন সবার মনে বিদ্ধ করতে লাগলো। অর্পা আপুকে সারা বাড়ি খোঁজা হলো, কিন্তু অর্পা আপুর কোনো হদিস মিলল না। সবাই ভেবে নিয়েছে অর্পা আপুর হয়তো প্রেমিক ছিল, আর অর্পা আপু সে প্রেমিকের হাত ধরে পালিয়েছে। কিন্তু এ কথা জানাজানি হলে আর মান সম্মান থাকবে না। তাই কি করবে সবাই বুঝতে পারছিল না। সবাই উপায় খুঁজতে লাগলো। হঠাৎ করে কাকা বাবাকে বলে বসলো, অনন্যা তো বিবাহযোগ্য, অনন্যাকে বিয়ে দিলে কেমন হয়? মান সম্মান বাঁচানোর জন্য এছাড়া কোনো উপায় নেই। যেহেতু পাত্র যোগ্য ছিল আর আমি দেখতে এতটাও সুন্দর ছিলাম না, আর আমার মতো দেখতে খারাপ মেয়ের জন্য এর থেকে ভালো পাত্র আর হবে না। তাই আমার বাবাও কিছুটা লোভে পড়ে কাকার প্রস্তাবে রাজি হয়ে গেল। বাবার এমন অন্যায় সম্মতি দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ আমি আর অর্পা আপুর রাত আর দিন। আমি দেখতে এতটা ভালো না, তারা আমাকে মেনে নিবে বলে মনে হয় না। কিন্তু বাবার কাকার প্রচণ্ড চাপে অর্পা আপুর জায়গায় আমাকে কনে সেজে বসতে হলো বিয়ের পিঁড়িতে। লাল টুকটুক শাড়ি, ভারী গহনা পরে আমি কনে সেজে বসে আছি। কিছুক্ষণের মধ্যে বরপক্ষ আসবে। জানি না তারা এসে কি করবে, কি হবে এর পরিণতি। ভিতরে অসহ্য যন্ত্রণা হতে লাগলো। কিছুই ভাবতে পারছিলাম না। মাথাটা যেন ঘুরতে লাগলো, তবুও নিজেকে সামলে স্থির হয়ে বসে রইলাম। হঠাৎ কানে বাজতে লাগলো, সবাই বর এসেছে বলে চিল্লাতে লাগলো। বরকে বরণ করা হলো। পাত্রপক্ষের সবাই কনে দেখার জন্য রুমে এসে প্রবেশ করলো। পাত্রপক্ষ এসে আমাকে দেখে কনে পাল্টানো হয়েছে বলে হইচই শুরু করে দিল। কিন্তু আমার বাবা আর কাকারা বলল, কনে ঠিকই আছে। পাত্রপক্ষকে ছাপ দিল বিয়ে করার জন্য, না হয় ঝামেলা হবে। পাত্রপক্ষ ছাপের মুখে পড়ে আমাকে বিয়ে করিয়ে নিতে রাজি হলো। নানা ঝামেলা পার হয়ে আমার বিয়েটা সম্পন্ন হলো। আজকে
অল্পা আপুর জায়গায় অরণ্যের বউ হলো অনন্যা। জানি না তাদের মনে আমার প্রতি কোন ক্ষোভ জন্মে আছে কিনা। জমলেই বা কি, যা হবার তা তো হয়েছেই। আমি তো চাইনি এমন কিছু হোক। আমার তো অরণ্য ভাইয়ার জন্য খুব খারাপ লাগছে, কারণ উনি এসেছিল হুর পরে বিয়ে করে নিতে, কিন্তু বিয়ে করে নিয়ে যাচ্ছে একটা শেওড়া গাছের ফেতনি। নিজের জন্য বেশ খারাপ লাগছে, কারণ আমি তো চাইনি আমার বিয়েটা এভাবে জোরপূর্বক দেওয়া হোক। দেখতে খারাপ হলেও কখনো এটা নিয়ে আফসোস করিনি। নিজেকে সব দিক দিয়ে পারফেক্ট করে তোলার চেষ্টা করেছি। বিয়ে নিয়ে তো ৮-১০টা মেয়ের মতো আমারও স্বপ্ন ছিল, আর আজকে চোখের সামনে আমার সব স্বপ্নগুলো ভেঙে গেল। নিজের অজান্তেই বুকের ভিতরটা হুহু করে উঠল, আর চোখ দিয়ে বৃষ্টি ঝরতে লাগলো। আশেপাশে তো সবাই বলাবলি করতে লাগলো, বাহ বাহ, অনন্যার ভাগ্য তো অল্প খুলে দিয়েছে। তা না হলে অনন্যা এমন ছেলে বিয়ে করতে পারতো নাকি? এসব শুনে যেন মনটা আরও খারাপ হয়ে গেল। ভাগ্যের কাছে যে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। অবশেষে বিয়ে সম্পন্ন হলো। বিয়ে সম্পন্ন হওয়ার পর এখন কনে বিদায় দেওয়ার পালা। আমার বাবা আমাকেও অরণ্যের হাতে তুলে দিল। অরণ্যের হাতে তুলে দেওয়ার সময় অরণ্যের দিকে তাকানোর সাহস পেলাম না। লজ্জায় নিচের দিকে মুখ করে রাখলাম। মনের ভিতর শুধু এই মুহূর্তে একটা প্রশ্নই জাগছে, অল্পা আপু কোথায় আছে, কোথায় গেল, কার সাথে গেল? এসব ভেবে মনের ভিতরটা খুব আনসান করতে লাগলো। অরণ্যার হাতে আমাকে তুলে দেওয়ার কিছুক্ষণ পরে আমাকে যাওয়ার জন্য সবাই গাড়িতে তুলে দিল। আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি, কিন্তু ৮-১০টা মেয়ের মতো হাজারটা স্বপ্ন নিয়ে যাচ্ছি না। হাজারটা স্বপ্ন ভেঙে যাচ্ছে। ভাগ্যের পরিহাস যে এমন হবে বুঝতে পারিনি। ব্যস্ত শহরের পথ পাড়িয়ে আমি শ্বশুর বাড়ি পৌঁছালাম। শ্বশুর বাড়ির বাকি সবাই আমাকে দেখে কানাকানি করতে লাগলো, এ কি সর্বনাশ করেছে অরণ্য! এক তো মধ্যবিত্ত ঘরে বিয়ে করেছে, তার উপর অসুন্দর মেয়ে। মেয়ে দেখার সময় সবার কিছু কপালই ছিল নাকি? অরণ্যর সাথে এ মেয়েকে মানায় নাকি? এমন সর্বনাশ অরণ্য নিজের হাতে কেন করলো? এসব কথা শুনে মনটা আরও ভাঙতে লাগলো। কোনো রকমে সবাই আমায় ঘরে তুলে নিল। খেয়াল করলাম ঘরটা ভীষণ সাজানো গুছানো, চারদিকে অনেক ফুলের সুবাস ছড়াচ্ছে। আজকে এ ঘরে অল্পা আপুর আসার কথা ছিল, কিন্তু ভাগ্যের লীলা খেলায় এ ঘরে আমি আসলাম। ঘরের নিবু নিবু আলোতে চুপ করে বসে রইলাম। হয়তো অন্য সব মেয়েরা এ সময় বসে থাকে স্বামীর অপেক্ষায়, আর আমি বসে আছি এক অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায়। বসে থাকতে থাকতে হঠাৎ খেয়াল করলাম অরণ্য রুমে ঢুকেছে। ওনাকে দেখে আমার সারা শরীর ভয়ে কাঁপছিল। জানি না কি কথার সম্মুখীন আমাকে আবার হতে হবে। এসব ভেবে যেন ভয়ে আরও কুঁকড়ে যেতে লাগলাম। খেয়াল করলাম উনি আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে খেয়াল করলাম আমার শরীরটা ভীষণ কাঁপছে। উপরে তাকালাম, মনে হচ্ছে ফ্যান আমার উপরে পড়ে যাবে। সব কিছু উল্টা উল্টা লাগছে। আমার এখন কি করা উচিত বুঝতে পারছি না। তাই একদম চোখটা বন্ধ করে দপাস করে শুয়ে পড়ি। আস্তে আস্তে শরীরটা আরও নিস্তেজ হয়ে কাঁপতে লাগলো। কষ্ট হতে লাগলো খুব। হঠাৎ খেয়াল করলাম কেউ একজন আমার হাতটা ধরেছে। হাতটা ধরে চোখ মুখে পানির ঝাপটা দিচ্ছে, কিন্তু চোখ খোলার মতো শক্তি আমি পাচ্ছিলাম না। এবার মনে হচ্ছে কেউ আমার প্রেশার মাপছে, তবুও চোখ খুলে দেখার মতো শক্তি পাচ্ছিলাম না। আস্তে আস্তে আরও নিস্তেজ হতে লাগলাম। অনুভব করলাম এখন আমার পাশে কেউ নেই। খুব অসহায় মনে হতে লাগলো নিজেকে। কিছুক্ষণ পর খেয়াল করলাম কেউ আমার মুখে কিছু একটা দিয়ে বলতেছে, এই যে আপনি এটা খেয়ে নিন, আপনার প্রেশার খুব নেমে গিয়েছে, একটু কষ্ট করে খান, হা করুন। কথাগুলো শোনার পরও আমি হা করার শক্তি পাচ্ছিলাম না। কোনোভাবে নিজের মধ্যে শক্তি সঞ্চার করে হা করলাম। খেয়াল করলাম মুখে পানি দিচ্ছে। পানিটা মিষ্টি। বুঝতে আর বাকি রইল না এটা চিনির পানি। তাই নিজের মধ্যে শক্তি জুগিয়ে পানিটা কষ্ট করে খেলাম। খাওয়ার পর একটু জিম ধরে শুয়ে রইলাম। আস্তে আস্তে মনে হচ্ছে শরীরে শক্তি পাচ্ছি, চোখটা খোলার মতো শক্তি পাচ্ছি। কোনো রকমে চোখ খুললাম। চোখ খোলার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে বসে আছে, সাথে কিছু খাবার নিয়ে।
আমি একটু তাড়াহুড়ো করে বসতে নিলাম। উনি আমাকে বলল, এত তাড়াহুড়ো করার কিছু হয়নি, আপনি আস্তে আস্তে উঠুন আর উঠে এগুলো খেয়ে নিন। আপনাকে দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছু খাননি, তাই প্রেশার কমে গিয়েছিল। আপনি একটু এগুলো খেয়ে নিন। ওনার কথা শুনে মনে মনে বলতে লাগলাম, সকাল থেকে যা গেল আমার উপর এরপর খাওয়া কি গলা দিয়ে নামে নাকি? তবে আমি অনেক খেতে পারা একটা মেয়ে, সারাদিনেই কিছু না কিছু খেতাম। সত্যি বলতে এই মুহূর্তে আমার পেটে খুব ক্ষুধা লেগেছে, তাই সামনে মুরগির রোস্ট আর পোলাওটা দেখে লোভ সামলাতে পারলাম না। সামনে পেয়েই খেতে লাগলাম, গপ গপ করে খেতে লাগলাম। হঠাৎ করে খাবার গলায় ভাজলো আর হেঁচকি তুলতে লাগলাম। কোনোভাবেই যেন হেঁচকিটা কমছিল না। হঠাৎ করে খেয়াল করলাম উনি আমার সামনে এক গ্লাস পানি ধরল। আমি পানিটা নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেললাম। উনি আমাকে কী ভাবছে সেটা দেখার দরকার আমি মনে করছি না। এই মুহূর্তে আমার ক্ষুধা লেগেছে আর আমাকে এখন খেতে হবে, এটাই জানি। তাই আমি আপন মনে খেতে লাগলাম। অল্পক্ষণের মধ্যে আমার খাওয়া শেষ হলো আর আমি রিল্যাক্স মুডে শুয়ে পড়লাম। আর উনি খাবার প্লেটটা টেবিলের উপর রাখতে গেলেন। যাক, লোকটারও যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, এটা ভেবে মনটা শান্ত হলো। কিন্তু হুট করে উনি বললেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন নাকি? না ঘুমালে আপনার সাথে একটু কথা ছিল। আমি নড়ে চড়ে বসে বললাম, না আমি তো ঘুমাইনি। কেন, কি বলবেন বলুন? উনি এবার গম্ভীর গলায় বললেন, সত্যি বলতে সবার চাপে পড়ে আমি আপনাকে বিয়ে করেছি। আমি আপনার বোন অর্পাকে প্রথম দেখায় খুব ভালোবেসে ফেলেছিলাম। ওকে নিয়েই একটা ছোট্ট সংসার কল্পনা করে ফেলেছিলাম। সেই জায়গায় আপনাকে কেন জানি না চাইলেও মানতে পারছি না। আপনাকে আমি আঘাত দিয়ে কথাটা বলতে চাইনি, তবে আমি খুব সোজাসাপটা স্বভাবের ছেলে, যা বলি সরাসরি। না মানারও একটা কারণ আছে। আশা করি আপনি যথেষ্ট বুদ্ধিমতী আর সে কারণটা বুঝতে পেরেছেন। ওনার কথাগুলো শুনে কেন জানি না তেমন কোনো খারাপ লাগলো না। কারণটা আর কি হবে? কারণটা তো এটাই হবে, আপু সুন্দর আর আমি অসুন্দর। আমি তো আগেই বুঝেছিলাম আমার বিয়েটা 8-10টা মেয়ের মতো হয়নি। তাই ওনাকে জবাব দিলাম, আপনাকে জোর করে আমাকে মানতে হবে না। আমি নিজেও চাইনি এভাবে আমার বিয়ে হোক। বিয়ের দিন সকালে অর্পা আপুকে কোথাও পাওয়া যাচ্ছিল না। কোথায় গিয়েছে কেউ বলতে পারল না। আর আপুর কোনো রিলেশন ছিল এটাও কারো জানা নেই। এই মুহূর্তে কি করবে কেউ বুঝতে পারছিল না। আর ওই বাড়িতে আমি ছাড়া আর কোনো মেয়ে বিবাহযোগ্য ছিল না। তাই সবার জোরাজুরিতে রাজি না হয়ে পারলাম না। আমি জানি অর্পা আপুর তুলনায় আমি কিছুই না। অর্পা আপু অনেক সুন্দর আর আমি অসুন্দর, কিন্তু এটা নিয়ে আমার কখনো আফসোস হয়নি। আমি সবসময় নিজেকে পারফেক্টভাবে গড়ে তোলার চেষ্টা করেছি, কিন্তু ভাগ্যের কাছে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। আপনি চিন্তা করবেন না, আমি কখনো জোর করে কিছু করব না। সময়টা একটু পার হতে দিন। আপনি চাইলে আমি নিজেই আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আমার কথাগুলো শুনে উনি বেশ চমকে গেলেন। উনি হয়তো আশা করেনি আমি এমন কিছু বলবো। কিছুক্ষণ স্তব্ধ থেকে উনি উত্তর দিলেন, সে যাই হোক, সময়ে সব বলে দিবে। আপাতত আমি আপনাকে মেনে নিতে পারবো না। আপনি এ বাড়িতে এসেছেন মেহমান হিসাবে, আপনার যেন কোনো সমস্যা না হয় আমি সে বিষয়টা খেয়াল রাখব। কিন্তু দয়া করে আমার ভালোবাসা পাবার আশা রাখবেন না, কারণ আমি আপনার বোনকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। আমি কিছুটা চুপ থেকে জবাব দিলাম, আপনি দয়া করে আমাকে সিরিয়ালের নায়িকা ভাববেন না। আমি আপনাকে জোর করব না, এটা আমি বলেছি। কিন্তু আপনি আপনার স্ত্রীর সামনে অন্য একটা মেয়েকে ভালোবাসি বলবেন, সেটা আমি মেনে নিব না। আপাতত ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, সুতরাং সম্পর্কটা ওভাবেই দেখবেন। আর আমার সামনে অন্য নারীকে ভালোবাসার কথা বলার আগে 10 বার ভেবে বলবেন। আমি দেখতে অসুন্দর হলেও নিজেকে কখনো ছোট করে দেখিনি, কখনো দেখবও না। দয়া করে আমাকে অবলা নারী ভেবে যা ইচ্ছে বলে যাবেন না। দোষটা তো আমার ছিল না। আমি তো আপনাকে জোর করে বিয়ে করতে চাইনি, ভাগ্য এভাবে উলট পালট করে দিয়েছে।
কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে নিজের জীবন বরবাদ করার মতো মেয়ে আমি না। এবার আমি ওনার দিকে একটু খেয়াল করলাম, দেখলাম ওনার মুখটা বেশ ঝুপসে গিয়েছে। গেলেই বা কি, আমি কেন ওনার এসব কথা শুনে নিজেকে ছোট করব। এটা বাংলা সিনেমা না, আর আমি বাংলা সিনেমার নায়িকা সাবানাও না। সুতরাং যতদিন আমি অরণ্যর বউ হিসাবে আছি, আমি আমার অধিকার আদায় করে নিব, তবে সেটা ভালোবাসা দিয়ে, জোর করে না। উনি আমার কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ চুপ করে জবাব দিলেন, আমার মন যা চায় আমি তাই বলবো, আপনি না করার কে? আপনাকে সে অধিকার আমি দেইনি। নিজের অধিকারের বাইরে গিয়ে কথা বলবেন না, বুঝছেন? দেখে তো মনে হচ্ছে ছেলে ফাঁসানোর ব্যাপারে খুব চালু। ওনার এই কথাটা শোনার পর মাথায় একটু রাগ ছড়ে গেল, তবুও নিজেকে শান্ত করে জবাব দিলাম, আমি কি আপনাকে আমার চরিত্রের সার্টিফিকেট দিতে বলেছি, অথবা আমার ব্যাপারে মন্তব্য করার অধিকার দিয়েছি নাকি? আপনি যেহেতু আমার ব্যাপারে বলার দুঃসাহস দেখিয়েছেন, আমিও আপনার ব্যাপারে বলবো। এটাকে বলে লেভেল করা, বুঝছেন? আপনি যেমন আমাকে তেমনই হতে হবে। দেখুন, আপনি কিন্তু খুব বেশি বকবক করছেন। আপনাকে দেখে তো প্রথমে ভেবেছিলাম আপনি খুব বোকাশোকা, কথাই বলতে জানেন না। এখন তো মনে হচ্ছে আপনার মুখ দিয়ে কথার ফুলঝুরি ফুটছে। আমার সাথে লাগতে আসবেন না। আমি এবার শান্ত হয়ে জবাব দিলাম, বকবক আপনি শুরু করেছেন। দেখতে অসুন্দর দেখে কি ভেবেছেন আমি অবলা নারী? সিরিয়ালের মতো করে আপনাকে খাটে শুতে দিব আর আমি নিচে শুয়ে পড়ব? তা হবে না মশাই, আমার পাশে সুগুমান। আপনি তো বেশ ডেঞ্জারাস মেয়ে। আমি আপনার সাথে ঘুমাবো কেন? আমি ব্রুটা কুচকে বললাম, তাহলে কোথায় ঘুমাবেন? জানবে উনি, বলবেন পাশের রুমে ঘুমাবো। আমি হাসি দিয়ে বললাম, তা হবে না মশাই, আপনি এখানেই ঘুমাবেন। উনি আমার কথা শুনে বেশ অবাক হচ্ছে, মনে হচ্ছে। অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে রাগ রাগ ভাব নিয়ে বললেন, এই যে শুনেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। সে যাই করি আমি ঘুমালাম, তবে রুম ছেড়ে ঘুমানো যাবে না। রুম ছেড়ে বের হলে আমিও কিন্তু আপনার সাথে চলে যাব। উনি বেশ চমকিত, পুলকিত হয়ে আমাকে বললেন, আপনি তো বেশ নাছোড়বান্দা। ওকে, রুম ছেড়ে যাব না, আমি নিচে ঘুমাচ্ছি। এবার আমায় একটু রেহাই দিন। আমিও মুচকি হেসে জবাব দিলাম, ঠিক আছে ভূতমশাই। উনি ব্রুটা কুচকে বলল, ভূতমশাইটা কে আবার? আমি হাসতে হাসতে বললাম, কেন আপনি? উনি অবাক হয়ে বলল, আপনি আমার নামও ঠিক করে ফেলেছেন এর মধ্যে? হ্যাঁ, করেছি। উনি বিরক্ত হয়ে জবাব দিলেন, আপনি সত্যি পাগল একটা মেয়ে, সেটা কি আপনি জানেন? আমি আরও একটু হেসে নিলাম, হেসে জবাব দিলাম, সেটা নতুন করে বলার কিছু না। আমি একটু নাছোড়বান্দা, সবাই জানে। আপনি ঘুমান। আর ধন্যবাদ এত কিছু খাওয়ানোর জন্য। সবগুলোই আমার প্রিয় খাবার ছিল, শুধু চিনির পানিটা ছাড়া। উনি কিছুটা চুপ হয়ে বলল, দোহাই লাগে, এবার চুপ হন, আমাকে ঘুমাতে দিন একটু। আমি হাত দুটো দিয়ে মুখ চেপে ইশারা করলাম, ঘুমান। আপনারা হয়তো আমার এরকম আচরণ দেখে অবাক হচ্ছেন। আমি এমন কেন করলাম? সত্যি বলতে আমি ছোটবেলা থেকে খুব নাছোড়বান্দা আর পাগলাটে স্বভাবের মেয়ে ছিলাম। পাগলামের ভাবগুলো এত বড় হওয়ার পরও যায়নি, তাই পাগলামির সুযোগ পেলেই করে ফেলি। এই যে অরণ্যের সাথে সবেমাত্র শুরু করেছি, এরপর যে কত কি হবে কে জানে। আস্তে আস্তে সব বলবো। যাই হোক, সেদিনের মতো আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে আমি খেয়াল করলাম উনি নাক ডেকে ঘুমাচ্ছে। এমনভাবে নাক ডাকছে মনে হচ্ছে চারদিকে ভূমিকম্প হচ্ছে। আমি কি করব বুঝতে না পেরে কিছু বুঝতে না পেরে এক গ্লাস পানি ওনার নাক মুখ ঢেলে দিলাম। ভূতমশাই গপ করে উঠে বসে বলতে শুরু করলেন, কি হলো? আপনি এভাবে পানি দিলেন কেন? মাথার সব কি তা ছিঁড়ে গেছে আপনার? আমি এবার হাসতে হাসতে বললাম, মাথা তো আমার ঠিকই আছে। বলি কি, এভাবে যে নাক ডাকছেন মনে তো হচ্ছে 7 মাত্রার ভূমিকম্প হচ্ছে। খেয়াল করলাম উনি বেশ রেগে গিয়েছে আমার কথাটা শুনে।
কিছুক্ষণ দম ধরে বসে থেকে আমাকে বললেন, দেখেন এসব মজা আমার একদম পছন্দ না, আর এমন করবেন না, আপনি খুব বেশি করতেছেন। কালকে থেকে একের পর এক কাহিনী করে জ্বালাচ্ছেন। শেষমেশ আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? আল্লাহ আমায় রেহাই দাও। আমি ব্রুটা কুচকে বললাম, হয়েছে, এত কষ্ট পেতে হবে না। আমি আপনাকে এখনো তেমন কিছু করিনি, এত হতাশ হওয়ার মতো কিছু হয়নি। এখন আমাকে একটু সবার সাথে পরিচয় করিয়ে দেন তো। আমি তো এ বাসার কাউকে চিনি না। বুতমশাই রাগ গলায় বললেন, কারোর সাথে পরিচয় হওয়ার দরকার নেই। বাসায় অনেক মেহমান, আপনার বের হওয়ারই দরকার নেই, ঘরে বসে থাকুন। উনি আরও কিছু বলতে যাবেন, ঠিক এই মুহূর্তে দরজায় কেউ নক করে বলতেছে, অরণ্য দরজাটা খুলো, বউ নিয়ে নিচে বসার রুমে আয়। সবাই বউ দেখার জন্য অপেক্ষা করছে। উনি আমার সাথে কোনোরূপ কথা না বাড়িয়ে ওই মহিলাকে জবাব দিলেন, ফ্রেশ হয়ে আসতেছি, তুমি যাও। আচ্ছা, গেলাম আমি। উনি উঠতে যাবে, ঠিক এই মুহূর্তে ওনার পাশে বসে ওনাকে বললাম, আচ্ছা আপনার বাসায় কে কে আছে বলুন না। এবারও উনি রেগে গিয়ে বললেন, আপনার এত কিছু জানতে হবে না, বললাম তো, অতিথি হয়ে এসেছেন আর সময় মতো ঠিক চলে যাবেন, এটাই মাথায় রাখুন। বাসায় কে আছে এটা জেনে আপনার কি হবে? ওনার কথাগুলো শুনলে যেন ঘা জ্বলে যায়, কিন্তু আমিও নাছোড়বান্দা, যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত উঠতে দিব না। আমি বললাম, আমি না বললে, আপনি না বললে কিন্তু আপনাকে উঠতে দিব না। আগে বলেন কে কে আছে। আপনি তো সত্যিই অনেক নাছোড়বান্দা, বলবো না কে কে আছে, কি করবেন? আপনি একরোখা হলেও আমি আপনার থেকে বেশি একরোখা, আমি কিছুই বলবো না। আমি গলায় একটা কাশি তুলে বললাম, এহেম, ওকে বলতে হবে না, যান ওয়াশরুমে যান। উনিও আমার এভাবে হার মানা দেখে খুশি হলো, কিন্তু যখন ওয়াশরুমে যেতে নিল আমি ওনার পাটা বাড়িয়ে দিলাম। আমার পায়ের উপর পা লেগে উনি হোঁচট খেয়ে পড়লো আর চিল্লিয়ে বললেন, আপনি ইচ্ছে করে এমন করেছেন তাই তো? ইচ্ছে করে এমন করলেন কেন বলেন? আমি মুচকি হেসে বললাম, কোথায়, আমি তো কিছু করিনি। আপনি বলেননি তাই শাস্তি পাচ্ছেন। যদি এবারও না বলেন তাহলে আরও অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে। এবার ভেবে দেখুন কি করবেন। উনি বেশ বুঝতে পারলো আমি অনেক নাছোড়বান্দা, তাই আরও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগে বললেন, আমার পরিবারে বাবা মা, আমি আর আমার বড় বোন আছে। বাবা বিদেশ থাকে সব সময়, আর মা দেশে থাকি, কিন্তু প্রায় সময় অসুস্থ থাকে। আর বড় বোন তার স্বামী নিয়ে লন্ডন থাকে। একটু আগে যে মেয়েটা ডেকে গেল উনি আমার বড় বোন। আর আমার বাবা আমার বিয়েতে আসেনি, উনি সব সময় ব্যস্ত থাকেন। আচ্ছা, তাহলে আপনার বাসা রান্না করে কে? উনি রাগ হয়ে বললেন, এটাও কি আপনার জানতে হবে? আমি এবার বাপ মাখা মুখ নিয়ে বললাম, হ্যাঁ বুতমশাই, জানতে হবে। উনি মুখটা বাঁকিয়ে উত্তর দিলেন, বাবুর্চি রান্না করে। এবার আমাকে ওয়াশরুমে যেতে দিন। আপনিও রেডি হন, বসার রুমে সবাই অপেক্ষা করেছেন। পারলে একটু ভালো করে সেজে যাবেন, না হয় মান সম্মান আর থাকবে না। বিয়ে তো করেছেন বাসিয়ে, সেটা তো আর বুঝবে না, সুতরাং একটু গুছিয়ে যাবেন নিচে। পরে সময় আর সুযোগ মতো আলাদা হয়ে যাব আমরা, আশা করি বুঝতে পারছেন। কথাটা শুনে বুকের ভিতরটা কাঁপতে লাগলো। যতই হোক উনি এখন আমার স্বামী হয়, কোনো মেয়ে হয়তো চাইবে না সে ডিভোর্সি হোক। খারাপ লাগলেও নিজেকে বেশ সামলে বুতমশাইকে জবাব দিলাম, আমি ওইসব ময়দা মেখে নিচে যেতে পারবো না, আমি যেমন ওই রকমই যাব। কে কি বললো তাতে আমার যায় আসে না। ময়দা মেখে নিজের বাহিক্য সৌন্দর্য বাড়ানোর কোনো ইচ্ছে আমার নেই, আশা করি বুঝতে পারছেন। উনি এতক্ষণে বেশ ভালোই বুঝতে পেরেছে যে আমি খুব নাছোড়বান্দা, তাই উনি শুধু বললেন, আপনার যা ইচ্ছা তাই করুন, আমাকে বলতে আসবেন না। যেভাবে ইচ্ছে ওভাবে নিচে যান, আমার তাতে কিছু যায় আসে না। কথাগুলো বলে ওয়াশরুমে ঢুকে গেলেন। এর মধ্যে আমি খেয়াল করলাম সারা ঘর বেশ অগোছালো হয়ে আছে, তাই ঘরটা গুছানো শুরু করলাম। আলমারি থেকে ওনার জন্য কাপড় বের করে বিছানায় সাজিয়ে রাখলাম, যাতে করে উনি ওয়াশরুম থেকে বের হয়ে হাতের নাগালে সব পেয়ে যায়। ওনার ঘড়ি ওয়ালেট সব একত্রে এক জায়গায় রাখলাম। আমি চটপট করে একটা শাড়ি পরে ফেললাম। যতটুকু সম্ভব নিজেকে ময়দা মাখা ছাড়া গুছানোর চেষ্টা করলাম। সব কিছু ঠিক করতে করতে খেয়াল করলাম উনি ওয়াশরুম থেকে বের হয়েছে। ওয়াশরুম থেকে বের হয়ে উনি সারা ঘরটা দেখে একটু অবাক হলো। বিছানার উপর ওনার কাপড়গুলো দেখে বললেন, এগুলো এখানে কে রেখেছে? ঘরটা এত তাড়াতাড়ি এত পরিপাটি করে কে গুছিয়ে দিয়ে গেল? আমি লাজুক স্বরে জবাব দিলাম, এসব কিছু আমি করেছি। আমার কথাটা শুনে ওনার মুখটা যেন আরও চুপসে গেল। ওনার চুপসানো মুখটা পুরো আলোর
চপের মতো লাগছিল। চুপসানো মুখ নিয়ে আমাকে বলল, এত কিছু করতে কেউ তো আপনাকে বলেনি, এত কিছু করতে গেলেন কেন? আমিও বেশ ঝাঁঝালো গলায় জবাব দিলাম, নিজের ঘর নিজেই গুছিয়েছি, তাতে আপনার কি মশাই? উনি ব্রুটা কুঁচকে বলল, আপনার ঘর মানে? এটা আপনার ঘর কবে হলো? আমি হাসি হাসি মুখে উত্তর দিলাম, কেন, স্বামীর ঘরেই তো স্ত্রীর ঘর হয়। বিয়েটা যেভাবেই হোক, ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, সুতরাং ঘর গোছাতে আমি পারবো নিশ্চয়ই। বুধমশাই রাগ রাগ গলায় বললেন, আপনি একটু বেশি বকেন। আর আপনাকে এই ড্রেস বের করতে কে বলেছে? আমি তো এটা পরবো না, আমার কাছে এটা ভালো লেগেছে তাই এটা বের করেছি, পরলে খুশি হব। উনি এবার ভীষণ গম্ভীর একটা মুড নিয়ে জবাব দিলেন, আপনার খুশিতে আমার কি যায় বা আসে? করেছেন তো পাশেই বিয়ে, আবার অধিকার ফলাতে আসতেছেন, লজ্জা হওয়া উচিত আপনার। এ কথাটা শুনে বুকের ভিতরে হু হু করে কষ্টের সাইরান বাজতে লাগলো, চোখের কোণে হালকা মেঘ জমতেও লাগলো। তবুও নিজেকে অনেক শক্ত করে ওনাকে বললাম, আপনার ইচ্ছে মতো পড়ে নিন, সমস্যা নেই। উনিও আমার কথা শুনে বিছানা থেকে আমার রাখার ড্রেসটা আলমারিতে রেখে ওনার পছন্দ মতো একটা ড্রেস পরলেন। কিন্তু আমিও কম নাছর বান্দা না, ওনাকে শাস্তি তো আমি দিবই। কীভাবে কি করা যায় বেশ ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে যেন চিন্তার আকাশে হাবুডুবু খেতে লাগলাম। হঠাৎ করে ভূতমশাইয়ের তুড়ির শব্দে চিন্তার গোড় কাটল। ভূতমশাই তুড়ি বাজাতে বাজাতে বললেন, এই যে আপনি উপরে তাকিয়ে কি দেখছেন? না, তেমন কিছু না। কি হয়েছে বলুন? আপনি আর কোনো দিন আমার অনুমতি ছাড়া আমার আলমারি হাত দিবেন না, বুঝছেন? আমিও কথাটা শুনে বেশ হইটে লুটুপুটি খাচ্ছিলাম। লুটুপুটি খেয়ে তুড়ি বাজাতে বাজাতে বললাম, ওই হ্যালো, স্বামীর আলমিরায় হাত দিলে অনুমতি লাগে নাকি? আমাকে জ্ঞান দিতে আসবেন না, আমি অন্যায় কিছু করিনি। উনি বেশ বিরক্ত হয়েই আমাকে বললেন, আপনি সত্যিই পাগল, আপনার মাথার তার মনে হয় সব ডিলা। আমি আবারও হাসতে হাসতে বললাম, বুধমশাই একটু বলে ফেলেছেন। উনি ওনার বিরক্ত মাখা মুখ নিয়ে প্রশ্ন করলেন, কি ভুল শুনি? আমি হাসি দিয়ে বললাম, আমার মাথার তার ঢিলা না তো আপনার মাথার তার কি? আমার মাথার তার তো সব চিরা। এবার খেয়াল করলাম ওনার মুখের বিরক্তের মাত্রাটা বেশ বৃদ্ধি পেয়েছে। বিরক্ত মাখা মুখ নিয়ে বললেন, দোহাই লাগে, হাত জোর করি, আপনি আপনার বকবকানিটা একটু থামান, এবার বসার রুমে চলুন, একটু আমাকে মুক্তি দিন। আমিও আমার শাড়ির লাসর নাড়াতে নাড়াতে বললাম, চলুন। এরপর দুজন মিলে নিচে যাওয়ার পর খেয়াল করলাম সবাই আমার দিকে কেমনভাবে যেন তাকাচ্ছে, আর আমাকে দেখে বলছে, অরণ্যের কি কপালে চোখ ছিল নাকি, এমন একটা মেয়েকেই বিয়ে করে আনে নাকি? তার উপর মেয়ের পরিবারও বেশ ধনী, বা কি দেখে এ মেয়ে বিয়ে করলো আল্লাহ ভালো জানে। একের পর এক এসব কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ হতে লাগলো। সবাই শুধু আমার বাহিকের সৌন্দর্যটাকেই দেখলো, আমার ভিতরটা বোঝার চেষ্টা করলো না। ভিতরের মানুষটা কেমন আমি সেটা একবারও কেউ যাচাই করার প্রয়োজন অনুভব করলো না। হুট করে খেয়াল করলাম আমার শাশুড়ি মা এসেছেন। সবাই শাশুড়ি মাকে দেখে চুপ হয়ে গেল। শাশুড়ি মা এসে আমাকে দেখে বললেন, তোমার নাম কি মা? আমি ছট করে ওনাকে সালাম করে উত্তর দিলাম, আমি অনন্যা। উনি হাসি মুখে বললেন, বাহ, খুব সুন্দর নাম। আমি মাকে বললাম, মা আপনি এদিকে এসে বসুন। মা, আপনি এই অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে এখানে আসলেন কেন? শুনেছি আপনাকে নাকি ডাক্তার বেড রেস্টে দিয়েছে। এ শরীর নিয়ে এখানে কষ্ট করে আসার কি দরকার ছিল? আপনি বললে আমি আপনার রুমে চলে যেতাম। আমি আপনার রুমটা চিনলে সকালে উঠেই চলে যেতাম, কিন্তু আপনার রুমটা চিনি না, আর এই বাড়িতে নতুন তো তাই কিছু চিনতে পারিনি। চিনলে আমিই চলে যেতাম। মা, কষ্ট হয়নি তো আসতে? উনি একরাশ হাসি দিয়ে বললেন, আমার মাটা দেখে অনেক সুন্দর করে কথা বলে। আমার মাটা দেখতে যেমন রূপবতী তেমন গুণবতীও। মায়ের মুখে রূপবতী কথাটা শুনে যেন নিজের চোখে অজরে বৃষ্টি নামতে লাগলো। জীবনে প্রথম কেউ আমাকে রূপবতী বলেছে। নিজেকে সামলাতে অনেক চেষ্টা করলাম, কিন্তু জানি না কেন আবেগটা সামলাতে পারছিলাম না। তাই মাকে ধরে হু হু করে কেঁদে কেঁদে বললাম, মা, আপনি আমাকে রূপবতী বলছেন? আমাকে আজ পর্যন্ত কেউ রূপবতী বলেনি। আপনার মুখে রূপবতী কথাটা শুনে কেন জানি না আবেগটা সামলাতে পারলাম না। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সবাই তো তোমার বাহিরের রূপটা দেখেছে, কেউ তোমার ভিতরের রূপটা দেখেনি।
তোমার ভিতরের রূপটা যদি কেউ দেখতো তাহলে সবাই তোমাকে রূপবতীই বলতো। আমি যে তোমার ভিতরের মানুষটাকে উপলব্ধি করতে পেরেছি, যার কারণে তুমি আমার কাছে সবচেয়ে রূপবতী। আমি আমার মেয়ে নীলার মুখে সবটা শুনেছি বিয়ের ব্যাপারে। শোনো মা, আমার ছেলে তোমার কপালে ছিল, তাই তোমার সাথে এভাবে বিয়ে হয়েছে। আমার ছেলের ভাগ্যে তুমিই ছিলে। কে কি বললো কানে দিবে না, কারণ মানুষ যাই বলুক নিজের কাছে যেটা সঠিক মনে হবে সেটাই করবে। মানুষের কাজই কথা বলা। মনে রাখবে, যখনই তোমাকে নিয়ে কেউ নেতিবাচক মন্তব্য করবে ভেবে নিবে সে তোমার জয় ঈর্ষায়িত, তাই তোমার সুখে তার মন কাতর হয়েছে বলেই তোমার নামে সে নেতিবাচক মন্তব্য করছে। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, লক্ষ্য স্থির রেখে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের কথায় কান দিয়ে নিজের লক্ষ্য থেকে বিচ্যুতি হবে না। মায়ের কথাগুলো শুনে মনে যেন আরো ভরসা পেলাম। মাকে জড়িয়ে ধরে আবেগে আরো কাঁদতে লাগলাম। মা মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, পাগলিটা কাঁদছে কেন এত? শোনো মা, আজকে রাতের পর থেকে বাড়িটা ফাঁকা হয়ে যাবে। নীলাও চলে যাবে রাতের ফ্লাইটে লন্ডনে। বাড়িতে তুমি আর অরণ্য ছাড়া কেউ থাকবে না। প্রতিদিন বাবুর্চির রান্না খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। আমি জানি এবার আমি চিন্তামুক্ত, কারণ আমাকে আর বাবুর্চির রান্না খেতে হবে না। আমার বৌমা এখন আমাকে সব রান্না করে খাওয়াবে। কি রে মা, খাওয়াবে না? আমি চোখের পানি মুছতে মুছতে বললাম, কেন পারবো না? এত ছোট একটা আবদার পালন করতে পারবো না মেয়ে হয়ে? তাহলে আমি তোমার কেমন মেয়ে? চিন্তা করো না, আমি সবটা গুছিয়ে নেব। আমাকে শুধু বুঝিয়ে দিও আর দোয়া করো। উনি হাসতে হাসতে বললেন, সে তো অবশ্যই। চারপাশে এই মুহূর্তে বেশ নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই চুপ হয়ে গিয়েছে। খেয়াল করলাম আমার ভূতমশাই আমার দিকে আলুর মতো চুপসানো মুখ নিয়ে হা করে তাকিয়ে আছে। আমিও এই সুযোগে একটু পাগলামি করা থেকে নিজেকে বিরত রাখতে পারলাম না। সুযোগ বুঝে ভূতমশাইকে চোখ টিপুনি দিলাম। ভূতমশাই আমার চোখ টিপুনি দেখে একটু নজর সরে দাঁড়ালাম। আমি ভূতমশাইয়ের থেকে মনোযোগ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম, মা এবার ঘরে চলুন। বেশিক্ষণ এভাবে থাকা ঠিক হবে না। আপনি আমার সাথে ঘরে চলুন তো, আর আমাকে আপনার ঘরটা চিনিয়ে দেন, যাতে করে আমার পরে যেতে যেন অসুবিধা না হয়। মা হাসতে হাসতে বললেন, চল আমার সাথে চল। আমি মাকে নিয়ে ঘরে গেলাম। এবার মা আমার হাতটা ধরে বললেন, দেখো মা, অরণ্য বেশ সোজা সাপটা, সরল স্বভাবের ছেলে। তুমি অরণ্যকে ভালো রেখো, কখনো কষ্ট দিও না। আমি মায়ের হাতটা চেপে ধরে বললাম, মা, বিয়েটা যেভাবেই হোক আমি এখন অরণ্যের স্ত্রী। অরণ্যের ভালো মন্দের বিষয়টা আমি মাথায় রাখবো। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। মা আমার মাথায় আবার হাত বুলাতে বুলাতে বললেন, দোয়া করি অনেক সুখী হও। মায়ের আদর মাখা স্পর্শ নিয়ে আমি বের হলাম মায়ের রুম থেকে। মায়ের রুম থেকে বের হয়ে খেয়াল করলাম ভূতমশাই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এই সুযোগ আমার প্ল্যানটা কাজে লাগানোর। আমি একটু কোক মুখে নিয়ে ভূতমশাইয়ের কাছে গিয়ে জোরে হেঁচকি দিলাম আর মুখের সব কোক ওনার গায়ে ফেললাম। উনি বেশ লাফিয়ে উঠে বললেন, আমি তো জানি আপনি ইচ্ছে করেই এমন করেছেন। কেন করেছেন এমন? আপনি আমার সাথে এমন করেন কেন? মাকে তো দেখলাম খুব হাত করে ফেলেছেন। ফাঁসানোর ব্যাপারে তো আপনি অনেক ওস্তাদ। মাকেও ফাঁসিয়ে দিয়েছেন পুরা। আমি এবার ফাঁসানোর কথাটা শুনে এতটা গায়ে লাগালাম না। ওনাকে সজোরে বললাম, সে আপনি যা ইচ্ছা করি, আপনার কি? যান, ড্রেসটা চেঞ্জ করে আগের ড্রেসটাই পরুন, যেটা আমি পছন্দ করেছিলাম। আমার কথা শুনেননি তো, তাই এমন হয়েছে। মাঝে মাঝে বউয়ের কথা শুনতে হয়, না হয় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। কথাটা শোনার পর ওনার আর বুঝতে আর বাকি রইল না যে আমি ইচ্ছে করে এমন করেছি। কিন্তু ওনার মুখে তেমন রাগের ছাপটা এখন লক্ষ্য করলাম না। তবুও মুখটা একটু বাঁকিয়ে জবাব দিলেন, আপনার পছন্দের ড্রেসটা পরবো না। আপনাকে আমার ভালো লাগে না। ওর ফাঁকে দেখে প্রথম দেখে ভালো লেগে গিয়েছিল, যে ভালো লাগাটা আপনার প্রতি চাইলেও আনতে পারছি না। আমি এবার হালকা করে ওনার একটু কাছে গেলাম। কাছে গিয়ে বললাম, প্রথম দেখায় ভালো লেগে যাওয়ার চেয়ে দেখতে দেখতে ভালো লাগাটা অনেক শ্রেয়। আপনি আমাকে দেখতে থাকুন। এ বলে চোখ টিপুনি দিয়ে বললাম, ওই ড্রেসটা পরলেই ভালো লাগবে। পরবেন? কিন্তু পরবো না। এ বলে উনি তাড়াহুড়ো করে রুমে গেলেন। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি সিঁড়ি দিয়ে নিচে নামছে। আমি ওনাকে দেখে পুরো অবাক, কারণ উনি ওই ড্রেসটাই পরেছেন আমি যেটা পরতে বলেছিলাম। আমি তো ওনার দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। মনের ভিতরে একটা হিমেল হাওয়া বইতে লাগলো। উনি হুট করে আমার কাছে এসে বললেন, ভাববেন না আপনার কথা রাখতে পড়েছি। আমার ড্রেস আমি পরবো, যা ইচ্ছা পরবো, কারো কথাই পড়িনি।
আমি এবার কিছুই বললাম না, শুধু মুচকি একটু হেসে দিয়ে বললাম, ঠিক আছে, কিছু ভাববো না। ছোটোখাটো খুনসুটি দিয়ে সারাটা দিন পার করলাম। সন্ধ্যার দিকে এক এক করে সব মেহমান চলে গেল। বাড়িটা বেশ নিস্তব্ধ হয়ে গেল। নীলা আপু রাতের ফ্লাইটে লন্ডন চলে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, বিয়ে যেভাবে হোক আমি যেন সবটা ম্যানেজ করে নিই। আমিও আশ্বাস দিলাম, সব ঠিক করে নিব। পরিবারের এমন সাপোর্ট পাবো কখনো আশা করিনি। সবাই আমার পাশে আছে, এটা ভেবে মনে যেন আরও ভরসা পেলাম। সারাদিন পার করে রাতে রুমে ঘুমাতে গিয়ে দেখলাম বুধমশাই বসে কি যেন কাজ করছে। আমি এক মগ কফি বানিয়ে তার দিকে এগিয়ে দিয়ে বললাম, এই যে আপনার কফিটা। উনি আমার হাত থেকে কফিটা নিয়ে কফিতে চুমুক দিয়ে কিছুক্ষণ টেস্টটা বোঝার চেষ্টা করলো, মনে হচ্ছে। আর আমাকে বললেন, কফিটা কে বানিয়েছে? আমি লজ্জামাখা মুখে বললাম, কেন? কফিটা ভালো হয়েছে তাই। আমি লজ্জামাখা মুখে বললাম, কফিটা আমি বানিয়েছি। উনি এবার মুখটাকে আলুচ্ছপের মতো করে ফেললেন। ভুলক্রমে উনি আমার প্রশংসা করে ফেলেছেন, এটা মনে হয় ওনার উচিত হয়নি। তার মুখটা ভাঙলার পাঁচ করে ফেললেন। এবার আমাকে একটু পুষিয়ে উনি ওনার দায়িত্ব পালন করবেন শিওর। যাক, যা ভেবেছিলাম তাই করেছেন। উনি মুখটাকে বাংলার পাঁচ বানিয়ে আমার দিকে তাকিয়ে বলেন, এই জন্যই বলি টেস্টটা এত জঘন্য কেন। আমি ওনার কথায় ভ্রুক্ষেপ না করে একটা হাসি দিয়ে চলে গেলাম। পরদিন সকালে উঠে সব রান্না করলাম। রান্নাঘরে মায়ের খাবারটা নিয়ে মায়ের রুমে গেলাম। মা আমাকে দেখে হাসি মাখা মুখ নিয়ে বলল, কিরে মা, এখন এত খাবার নিয়ে আসলে কেন? এত খাবার কোথায় দেখলে তুমি? এগুলো সব খেতে হবে তোমাকে, না হয় সুস্থ হবে না। আমার কাছে খাবার নিয়ে কোনো ফাঁকি দিতে পারবে না। খেতে না চাইলে মায়ের দিয়ে জোর করে খাওয়াবো। উনি হাসতে হাসতে আমার মাথায় হাত দিয়ে বললেন, বুঝতে পেরেছি, আমার আর ফাঁকি দেওয়া যাবে না। তা দাও, খেয়ে নিই। আমি মাকে খাওয়াতে লাগলাম। একের পর এক গল্প শুনতে লাগলাম। মনে হলো উনি অনেক দিন পর মন খুলে কথা বলছেন। ঠিক এ সময় অরণ্য এসে বললেন, মায়ের রুমে আপনি এখন কি করছেন? মায়ের জন্য খাবার নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি যান, মায়ের সাথে আমার কথা আছে। পাশ থেকে মা বললেন, অনন্যা তো পর না, অনন্যার সামনেই বল, কি বলবি? না মা, আমি একা কথা বলতে চাই। আমিও আর কথা না বাড়িয়ে মায়ের পাশ থেকে উঠে চলে আসলাম। কিছুক্ষণ পর উনি কথা শেষ করে খাবার খেতে আসলেন। আমি খাবারগুলো খেতে দিলাম। খেয়াল করলাম গপ গপ করে খাবার খাচ্ছে। আমি বললাম, আরে মশাই, আস্তে খান, সব শেষ হয়ে গেলে আবার রান্না করব। মানে এগুলো কে রান্না করেছে? লাজুক মুখে জবাব দিলাম আমি। এজন্যই বলি এত জঘন্য কেন। এ বলে উনি খেতে লাগলেন। আমি তখন বললাম, জঘন্য খাবারেই এভাবে খাচ্ছেন, ভালো খাবার না জানি কিভাবে খেতেন। আমার কথাটা কানে তুললেন না মনে হচ্ছে, খেয়ে যাচ্ছেন। এবার ওনাকে বললাম, এই যে শুনছেন? হ্যাঁ, কি বলবেন বলুন। আমি একটু বাইরে যেতে চাই, কিছু জিনিস কিনতে হবে। রান্নার জন্য কিছু সবজি লাগবে। আমি গেলে মন মতো কিনে আনতে পারতাম। আপনি গেলে যান, তবে কি দিয়ে যাবেন? একটা গাড়ি আমি নিয়ে যাব, আর একটা গাড়ি থাকলেও সে গাড়ির ড্রাইভার নেই। ড্রাইভারের স্ত্রী অসুস্থ, তাই বাড়ি গিয়েছে। আপনি কিভাবে যাবেন? আমি মুচকি হেসে বললাম, ওই গাড়ির চাবিটা দিয়ে যান, আমি চলে যেতে পারবো একা। উনি অবাক হয়ে বললেন, একা যেতে পারবেন মানে? গাড়ি কে চালাবে? কেন আমি চালাবো? আমার কথা শুনে এবার মনে হয় উনি বেশ চমকালেন। আমার মুখ থেকে এমন কথা উনি আশাই করেননি হয়তো। আমাকে জিজ্ঞেস করলেন, আপনি গাড়ি চালাতে পারেন? আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ পারি। অসুন্দর বলে নিজেকে কখনো ছোট ভাবিনি। সব কিছু শেখার চেষ্টা করেছি, নিজেকে পারফেক্টভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। আমার কথাটা শুনে উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আচ্ছা, আমি চাবি দিয়ে যাব। তারপর উনি আমাকে চাবি দিয়ে চলে গেলেন। আস্তে আস্তে দিন কাটতে লাগলো। অরণ্যের সাথে খুনসুটিগুলো বাড়তে লাগলো। খেয়াল করলাম অরণ্য অনেক পরিবর্তন হতে লাগলো। এর মধ্যে হুট করে অরণ্য একদিন, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।